স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। খবর আর বিনোদনের বড় এক মাধ্যম এখন আলোকচিত্র। তরুণ যুবাদের কাঁধে কাঁধে ঝুলে থাকা ক্যামেরায় উঠে আসছে বাংলাদেশ। লহমায় দেশ ছেড়ে চলে যাচ্ছে পৃথিবীর সব প্রান্তে। স্থির চিত্রের এই অগ্রযাত্রায় কিছু নাম আজ কিংবদন্তি সম। তাদের হাত ধরে উঠে এসেছে, তারাও আলো ছায়ার শিল্পে নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন জগৎ জুড়ে। স্বীকৃতিও আসছে সারা বিশ্ব থেকে। এসব নিয়ে আজকের আলোচনা আলো ছায়া। কথা বলতে স্টুডিওতে আছেন আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্র গ্রাহক আনোয়ার হোসেন, আছেন আলোকচিত্রশিল্পী ও শিক্ষক শহীদুল আলম এবং আলোকচিত্রশিল্পী ও সমাজকর্মী তাসলিমা আক্তার। স্বাগত আপনাদের। আনোয়ার হোসেন, প্রথমেই জানতে ইচ্ছে করে যে আপনি যে একটা যেই পারিবারিক অবস্থা থেকে এসেছিলেন, স্থাপত্যবিদ্যা ছেড়ে যখন ক্যামেরা পেশা হিসেবে নিলেন, তখন পরিবারের প্রতিক্রিয়াটা কি ছিল? খুবই নেতিবাচক ছিল, কারণ আমি খুব গরিব পরিবারের ছেলে। বাবা চেয়েছিলেন যে পরিবারের প্রথম শিক্ষিত ছেলে হিসেবে এমন কোনো কাজ করব যেটাতে সংসারে কিছু পয়সা করি আসবে। এবং তখনকার যুগে মানে 65 সনে আমি এসএসসি করি, 67তে কলেজে থেকে ইউনিভার্সিটির দিকে। তো তখনকার যুগে আলোকচিত্র শিল্প এবং চলচ্চিত্র, এবং আজকে বলতে আমি দুঃখিত, আজকে ইভেন আজকের বাংলাদেশেও মিডিয়া এগুলো খুবই নিম্ন চোখে দেখা হতো, যে এগুলো ভালো সো কল অনারেবল প্রফেশন না। তো বাবা যখন ভাবলেন যে ফটোগ্রাফি করলে এটা মানে পেন্টিং, আমি পেন্টার হতে চেয়েছিলাম, পেন্টিং করতে গেলে এটা অনারেবল না, এবং ছবি আঁকতে গেলে না খেয়ে থাকতে হবে পরিবারটাকে, এটা ওনারা খুব বাধা দেন। এবং আমার বয়স তখন কম ছিল। কিন্তু এরপরে যেটা হলো, আমি এটার হিসেবে বিকল্প হিসেবে স্থাপত্যে আসি, যে স্থাপত্য করলে যে এটা একটু অন্তরের টানও থাকবে, আঁকাঝুঁকারও একটা টান থাকবে, আর সংসারের ব্যাপারটি চলবে। কিন্তু ততদিনে আমার গোপ একটু হওয়া শুরু হয়েছে। আর স্কলারশিপের টাকা আমি যখন পেলাম, আমার এক বন্ধু 30 টাকার একটা ক্যামেরা কিনি। ওই ক্যামেরা দিয়ে অবিলম্বে প্রেমে পড়ে যাই, প্রথম দিনেই আর কি, প্রথম প্রেমের মতো। এবং এক অর্থে বলতে পারেন যে স্থাপত্যে আমি ভর্তি হলেও, স্থাপত্য পড়া শুরু করলেও আমাকে আলোকচিত্র শিল্পের বা জিলেটিনের ম্যাজিক আস্তে আস্তে গ্রাস করে ফেলে, এবং ছবি আঁকতে না পারার যে বেদনাটা বা অভিমানটা, ওইটা ছবির তোলায় রূপান্তরিত হয়, পরে গিয়ে ওটা চলচ্চিত্র গ্রাহকের রূপ নেয়। গত 4 দশকেরও বেশি সময় ধরে আপনি দেখছেন আলোকচিত্র এবং আলোকচিত্রীদের একরকম উঠে আসা, আমরা এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। এই পরিবর্তনটা আপনাকে কতটুকু আলোড়িত করে, বা এই পরিবর্তনটা কতটুকু মনে করেন যে আপনি যখন শুরু করেছিলেন তখনকার সঙ্গে এখনকার সময়ের যদি একটা তুলনামূলক দৃষ্টি? এটা খুব গতিময় একটা ব্যাপার, এবং তুলনা জিনিসটা ভালো না, তুলনা করাটা ভালো না। কারণ প্রত্যেকটা জাতির সংস্কৃতির নিজস্ব একটা আত্মিক ব্যাপার আছে, একটা সাংস্কৃতিক ব্যাপার আছে। তো বাংলাদেশের আলোকচিত্র শিল্পে কিছু গুরুজনের যে অবদান, এবং পরে গিয়ে আমাদের কিছু যারা যুবক ছিল, যারা এখন মুরব্বিতে পরিণত হচ্ছে আমরা, শহীদুল আলম বা পাঠশালা বা দৃক, এদের যে অবদান, বিশেষ করে ছবি মেলায়, 8ম ছবি মেলা, এটা বিরাট ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করেন যারা, যে গুরুজনরা আগে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা অনুপ্রাণিত করেছেন আমার মতো আলোকচিত্রীকে, এবং পরে আমার থেকে হয়তো অনেকে অনুপ্রাণিত হচ্ছে, আমরা সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল বেসিসে বা প্রাইভেট বেসিসে আমরা নিজেদের কাজ করছি নিজেদের মতো। এবং এর ফলে এখনকার যুগে, ডিজিটালের যুগে এসে এটা একটা বিস্ফোরণ আকারে অথবা একটা রেইনবো আকারে, যে দ্য আদার এন্ড অফ দ্য রেইনবো যেটা লোকে বলে, ওটার একটা রূপ নিয়েছে। বাংলাদেশে অনেকে এগিয়ে আসছে সাতরঙা শিল্পটাকে ডিজিটালি ধরার জন্য, RGBতে। তো এতে আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব অবদান রাখতে। আর বাংলাদেশ তো বদলাচ্ছে, প্রতিদিন বদলাচ্ছে। তো সূর্যদিগল বাড়ির সময়ের ব্যাপারটা এবং আজকের ব্যাপারটা, বা আমার প্রথম ছবি তোলা 67 এই আমাদের 71-এর আন্দোলনের আগে বা মুক্তিযুদ্ধের সময়, বা আজকের এই মাধ্যমটিতে অনেক তফাৎ আছে, যেটা চেষ্টা হয়েছে ছবি মেলায় কিছুটা তুলে ধরার, যে এই একই ইন্টারপ্রিটেশনের বিভিন্ন রূপ। এবং আমার মনে হয় বাংলাদেশে এখন এক অর্থে রেনেসা, আলোকচিত্র শিল্পের রেনেসা হচ্ছে যুব সমাজের কাছ থেকে এটা আসতেছে। সাংঘাতিক কিছু ট্র্যাডিশনাল, কিছু ইমোশনাল, কিছু আত্মিক যোগাযোগ, কিছু এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, যেটাতে ভীষণভাবে বলবো আমি দেশের
নেতৃবৃন্দ এবং দেশের বুদ্ধিজীবী এদেরকে একটু এগিয়ে আসার ব্যাপার আছে। শিক্ষা ছাড়া তো হয় না। এটা প্রাতিষ্ঠানিকভাবে একটা দেশের যে কোনো শিল্প বা সংস্কৃতি তখনই এটা একটা চরম আকারে যেতে পারে বা ভালো আকারে যেতে পারে সেই জাতি এবং পৃথিবীর উপকারের জন্য, যখন সরকার এগিয়ে আসবেন, বুদ্ধিজীবীরা এগিয়ে আসবেন, যখন এটা একটা মাতৃত্বের বা ভ্রাতৃত্বের সুযোগ পাবে। এটা বাংলাদেশে হচ্ছে না, যেটুকু হচ্ছে ব্যক্তিগত প্রয়াস। সেই ব্যক্তিগত প্রয়াসেই আমরা একটু যেতে চাবো শহীদুল আলমের কাছে, যে বলা যায় যেই সময়ে আপনি দৃক ফটো গ্যালারি হিসেবে শুরু করেছেন 1989 সালে, এবং তার পরবর্তীতে পাঠশালার যখন কাজ শুরু হলো 98 সালে, এই সময়গুলিতে এগুলি প্রায় বাংলাদেশে বোতলজাত পানি বিক্রি হবে এইটার যতটুকু সম্ভাবনা ছিল, একটা মানে আলোকচিত্রী তৈরির জন্য পাঠশালা তৈরির সম্ভাবনা প্রায় সমান ছিল। তারপরেও এই স্বপ্নটি কিভাবে দেখেছিলেন এবং তখন আসলে অনুপ্রেরণার জায়গাটুকু কতটুকু ছিল? অনুপ্রেরণা আরো আগের থেকে, তবে কারণ যদি বলি আমি অন্য জায়গা থেকে শুরু করব। কারণ ছবি তোলার সিদ্ধান্তটা নেওয়া একেবারে রাজনৈতিক কারণে আমার ক্ষেত্রে। যেই অসমতা রয়েছে সেটাকে কোনো না কোনো ভাবে মোকাবেলা করার একটা চেষ্টা, এবং আলোকচিত্রের মতন এত শক্তিশালী আরেকটা মাধ্যম আছে আমার জানা ছিল না। কাজেই লড়াই যদি করতে হয় সবচাইতে শক্তিশালী হাতিয়ার নিয়ে লড়াই করার যুক্তিসঙ্গত। আমার নিজের সেরকম কোনো প্রশিক্ষণ নেই, করে করে শিখেছি, কিন্তু আলোকচিত্র কি করতে পারে সেইটুক জানা ছিল। সেটা করে আমি জীবিকা অর্জন করতে পারবো কিনা সেটাও জানতাম না, আর টিকে থাকতে পারবো কিনা। আর আনোয়ারের মতন আমার একই অবস্থা, যে বাবা মার তো হতাশা, বিশেষ করে বউ পাওয়া যাবে কিনা এই আলোকচিত্রী ছেলের জন্য, সেটা নিয়ে আমার মায়ের হতাশা তো বলতেন পাবেন। কাজে ওই জিনিসটি আছে, কিন্তু আলোকচিত্র কি করতে পারে সেটা একেবারে পরিষ্কার ছিল। সেই অর্থেই একটা বড় কারণ ছিল অসমতা, কিন্তু শুধু আমাদের দেশের মধ্যে না, নিশ্চয়ই অনেক রকমের সমস্যা রয়েছে, তার চাইতে অনেক বেশি বৈষম্য আন্তর্জাতিকভাবে। আমাদের দেশকে পৃথিবী যেভাবে দেখে সেটা ছবির মাধ্যমে আমাদের পরিচিতি, ছবির মাধ্যমে আমাদের চেনা, এবং ছবির মাধ্যমে আমরা যে শুধুমাত্র গরিবানার মাধ্যমে আমরা অন্যের কাছে আসি, সেটা আলোকচিত্র ব্যবহার করা হয় বা দুর্ব্যবহার করা হয় সেই কারণে। এবং এটা অধিকাংশই করছেন শ্বেতাঙ্গ আলোকচিত্রীরা। তারা আমাদের দেশে আসেন, তাদের ওই 3 দিনের অ্যাসাইনমেন্টের প্রথম 2 দিন ডায়রিয়া থাকে, তৃতীয় দিন কিছু ছবি তোলেন, কিন্তু যেই ছবিগুলি তারা খোঁজেন সেগুলি ওই দারিদ্র্যেরই ছবি, তার বাইরে অন্য কোনো ছবি না। দারিদ্র্য আমাদের বাস্তবতা, আমি অস্বীকার করছি না, এবং সেটা তোলার প্রয়োজন রয়েছে, সেটাকে বোঝার মোকাবেলা করার প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা তো আমাদের পরিচয় না, আমাদের জীবনের বাস্তবতার একটা অংশ, এবং সেটাকে আমরা বিভিন্নভাবে দেখাতে পারি। এবং নিশ্চয়ই তার মধ্যে শ্রদ্ধার জায়গা আছে, তার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, সংস্কৃতি আছে, অনেক কিছু রয়েছে, সেগুলিও আমাদের বাস্তবতা। কিন্তু এই মানুষগুলির অন্যগুলি দেখার কোনো আগ্রহ ছিল না। ওই আমাদের কঙ্কাল দেখিয়ে, আমাদের মহামারী দুর্ভিক্ষ ওটা দেখিয়েই এই জিনিস ছিল। তো দৃক স্থাপন করা, সেটাকে বদলানোর একটা চেষ্টা করে, এবং সত্যিকার অর্থে আমরা ভেবেছি গল্পকার তৈরি করা। গল্পকার অনেকভাবে গল্প বলতে পারে, ছবি নিয়ে আমরা যেহেতু সেটা আমাদের জায়গা, সেটা করা, সেটা করতে গিয়ে আলোকচিত্র গ্রন্থাগার দৃক যেটা হলো সেটা করা হয়েছিল, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা প্রশিক্ষণ দেওয়ারও চেষ্টা করেছিলাম। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতে প্রথমে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট চালু করা, সেখানে চেষ্টা করা, কিন্তু তখন দেখলাম যে না, এটা পেশাজীবী জায়গায় যেতে হবে। শুধু শৌখিন আলোকচিত্রীদের কাজ, আমি সেটাকে ছোট করছি না কোনোভাবে, কিন্তু পেশাজীবী জায়গায় পৌঁছানোর দরকার, এবং সেই কারণে সেরকম একটা শিক্ষাঙ্গনের প্রয়োজন ছিল। তো সেটা যখন করি তখন যে জিনিসগুলি দাঁড়ায়, ওই আপনি যেটা বলেছেন সেটা সত্য, সকলেই মনে করেছে এটা সম্ভব না, কি করে হবে, বাংলাদেশের মতন দেশে কি করে হবে। কিন্তু এই গত সেপ্টেম্বরে, 2014 সেপ্টেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠশালার কাজ ছিল, সেখানে লিমার কাজ ছিল, অন্যান্য পাঠশালার ছাত্রছাত্রীর কাজ ছিল, এবং এই মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তারা গবেষণা করছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে কিভাবে এত অল্প সময়ে বাংলাদেশে এতগুলি অসাধারণ আলোকচিত্রী কোথার থেকে আসলো, কিভাবে এই বিপ্লব ঘটলো। এবং এটা শুধু সেখানে হচ্ছে না, পাঠশালার থেকে
এখন আমরা অন্যান্য দেশে প্রশিক্ষণ দিচ্ছি। ইজিপ্টে দেওয়া হলো গত বছর, তারপর না তার আগের বছর, গত বছর মিয়ানমারে, এবছর চীনে পাঠশালা, চীনা আলোকচিত্রী, ইউরোপীয় আলোকচিত্রী এবং বাংলাদেশি আলোকচিত্রী সবাই যাবে পাঠশালা, সেখানে কর্মশালা আয়োজন করছে। এখন বাংলাদেশ আলোকচিত্র জগতে একটা তীর্থস্থান, সবাই তাকিয়ে থাকে বাংলাদেশ থেকে নতুন কি বেরোবে। সেই জায়গাটা আমাদের দেশে হয়েছে। এই মানুষগুলি একটা সময় আমাদের দিক নির্দেশনা দিতে পেরেছেন বলে আমরা সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি, কিন্তু তারপরে অনেকগুলি মানুষ, এবং এটা কোনো একার ব্যাপার না। এখন লিমা এক সময় ছাত্রী ছিলেন, এখন তিনি পাঠশালার মাস্টার। এই পদ্ধতিগুলির ভেতর দিয়েই পরিবর্তনগুলি হয়। আমরা একটু তাসলিমার কাছেও যেতে চাইব যে ছবি তোলার ক্ষেত্রে আমরা জানি যে আপনার যেই আগের ব্যাকগ্রাউন্ড আর কি, যে ছবি তোলার আগে সমাজ সচেতনতার যে এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকা, সেইটার সঙ্গে এই ছবি তোলার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, কিংবা যেটা আমরা খোঁজার চেষ্টা করছি কোনো যোগসূত্র আছে কিনা? আমি আসলে ছোটবেলা থেকে আমার ফটোগ্রাফির বিষয়ে আগ্রহ ছিল, আর আমি রাজনৈতিক কর্মী হিসেবে অনেক বেশি পরিচিত। ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তার পরবর্তীতে এখন আমি শ্রমিক রাজনীতির সাথে যুক্ত আছি। তা একটা সময় আমার সুযোগ হয়েছিল যে ফটোগ্রাফি বিষয়ে যে আমার আগ্রহ, সেই আগ্রহকে আরো দেখার যে এটা নিয়ে কি কাজ করা যায়। তখন পর্যন্ত আমার আলোকচিত্রের যে শক্তি, সেটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি আগ্রহের বশে এবং সুযোগের একটা সুযোগ পেয়েছিলাম 2008-এ, যখন ইমার্জেন্সি চলছিল, মিছিল মিটিং অনেক করার ব্যাপারে রেস্ট্রিকশন ছিল। সেই সময় আমি পাঠশালায় ঢুকি, এবং ওই ঢুকে আমার কাছে মনে হয়েছে একজন রাজনৈতিক কর্মী হিসেবেও আলোকচিত্রের যে শক্তির জায়গাটা আছে, যে দর্শকের সাথে পাঠকের সাথে আলোকচিত্র যেই যোগাযোগটা স্থাপন করতে পারে, সেইটা একটা রাজনীতির মধ্যেও আমরা ব্যবহার করতে পারি। এটা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। তো সেই জায়গা থেকে আমি যখন এটা আস্তে আস্তে বুঝতে পারি, মানে পাঠশালায় যখন আমি প্রথম 1 মাসের একটা কোর্স করি, এরপর 1 বছরের কোর্স করতে গিয়ে সে সময় আমার প্রায় মনে হয় যে আমি বোধহয় এখানকার না। আমাদের বন্ধুদের সাথে এরকম কথা হতো, কিন্তু পরে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটাকে কাজে লাগানো যায়। এবং যেটা আনোয়ার ভাই বা আলম ভাই বলছিলেন যে ফটোগ্রাফি কে যেভাবে একটা সময়ে যে স্টুডিওর ফটোগ্রাফার বা বিয়ের ছবি যারা তুলছেন বা প্রেসে যারা কাজ করছেন, এদেরকে একটা ছোট কাজ, মানে কাজটাকে খুব বড় কাজ না, এটা কোনো শিল্প মাধ্যম না, এভাবে একটা দেখা হতো। কিন্তু অন্যান্য যে পেইন্টিং বলেন, ভাস্কর্য বা কথা সাহিত্য, এই যে শিল্প মাধ্যমগুলো, এটার মতো আলোকচিত্র যে একটা খুব গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম, সেইটার অনুভব করা, সেটাকে বোঝা, সেটা রাজনীতিটাকে বোঝা, সেইটার একটা সুযোগ আমার পাঠশালার ক্ষেত্রে হয়েছে। এবং আমার মনে হয় পাঠশালা বা দৃক যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আলোকচিত্রী তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে এবং এই শিল্প মাধ্যমটাকে গুরুত্বের সাথে আমাদের সামনে হাজির করছে, সেটা আমাদের সবার জন্যই খুব জরুরি। তাসলিমা, আরেকটি জিনিস যে বলা যায় যে বিশ্বে বাংলাদেশের মানে আলোকচিত্রীদের মধ্যে যারা পোস্টার, তাদের মধ্যে আপনিও একজন। তো এই ধরেন বিশেষ করে রানা প্লাজার বেশ কিছু আলোকচিত্র আছে যেটা সারা পৃথিবীতেই বলা যায় আলোড়ন তুলেছে, এবং টাইম ম্যাগাজিনেও সেটা সেরা 10 আলোকচিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এই সব স্বীকৃতি যখন আসছিল, তখন অন্যান্য আন্তর্জাতিক আলোকচিত্রীদের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের সময় কেমন মনে হয়েছে যে আমাদের আসলে অবস্থানটা কোথায়? যখন আবার হয়তো একটু কম্প্যারিজনের জায়গায় চলে যেতে চাচ্ছি, না, আমি অবশ্যই দাবি করব যে বাংলাদেশে আলোকচিত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। তাদের কাজের ধরন, কাজের শক্তির মধ্য দিয়েই তারা বাংলাদেশের সীমানাকে অতিক্রম করে যেমন আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাজনীতিকে যেমন আমরা হাজির করতে পারছি। এবং একই সাথে যখন আমরা দেখি যে ছবি মেলার কথা যদি বলি, ছবি মেলা হচ্ছে এমন একটা আয়োজন, যে আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে নানা দেশের শিল্পীরা বাংলাদেশে আসছেন, এবং এবার সম্ভবত 22টা দেশের শিল্পীরা এখানে আসছেন। তার মধ্য দিয়ে আমাদের যেটা হয় যে আমরা আসলে আমাদের নিজেদের পরিচয়টা কিভাবে দেই, চারপাশকে কিভাবে দেখি এবং তারাও কিভাবে দেখেন, সেই জিনিসগুলোর একটা বিনিময় হয়। এবং আমার ছবির ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে ছবি তো কেবল মানে একটা খবর বা সংবাদ তৈরি না, ছবির মধ্য দিয়ে আমাদের চারপাশে যেটা ঘটছে বা বাংলাদেশের পোশাক শিল্পের বিষয়টা যদি সারা দুনিয়ারই একটা বিষয়, বাংলাদেশে যারা পোশাক তৈরি করছে সেটার বাজার হচ্ছে
ইউরোপ আমেরিকা কেন্দ্রিক, এবং সেই ইস্যুটা আমাদের